106 থেকে 117 ধারা পর্যন্ত। এর ভিতর আপনার মোটামুটি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ মার্ক করে দেবো, আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা একটু হালকাভাবে পড়লেই চলবে। তবে আমি আবারও বলি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ মুসলেকা নিয়ে। মুসলেকা ফৌজদারি কার্যবিধির বিভিন্ন জায়গায় পাবেন, কিন্তু এখানে যেটা আলোচনা করা হয়েছে এটা হচ্ছে আমাদের আপনার আচরণগত এবং শান্তি রক্ষা, এই দুই ধরনের মুসলেকা। এর আগেও আমরা অনেক মুসলেকা পড়ে আসছি। আসামি ধরে ছেড়ে দেওয়ালে তখন একটা মুসলেকা, আবার নাম ঠিকানার জন্য ছেড়ে দিলে আরেক রকমের মুসলেকা। এরকম আছে না বিষয়গুলো? তো এখানে আবার হলো শান্তি রক্ষার মুসলেকা। এই মুসলেকাগুলো কিন্তু আবার কিন্তু পুলিশের কাছে না। এই মুসলেকাগুলো হচ্ছে আবার সরাসরি কোর্টে সে হাজির হয়ে উপস্থিত হয়ে তখন দিবে। বোঝা গেছে? একটা প্রাথমিক ধারণা দিলাম। হ্যাঁ, তার আগে পূর্বের ক্লাস অর্থাৎ গত ক্লাসে আমরা যা পড়ছিলাম সেটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। গত ক্লাস ছিল ফৌজদারি কার্যবিধির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। মানে ফৌজদারি কার্যবিধির 200 102 থেকে আপনার 105 পর্যন্ত। এর ভিতরে 102 আর 103ই মেন। 103, 4, 104 আর 5 তেমন গুরুত্বপূর্ণ নাই। 102 এবং 103ই ছিল আমাদের মূল। তো গত ক্লাসটির আমরা একটু রিভিউ করব, পর্যালোচনা করব। যেখানে 102 ছিল তল্লাশির অনুমতি এবং প্রবেশের ক্ষমতা। অর্থাৎ যখন আমরা তল্লাশি করতে যাব, এই তল্লাশির ক্ষেত্রে আমরা অবশ্যই অনুমতি নিব, অনুমতি নিয়ে সেখানে প্রবেশ করব। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই যে আমাদের ক্ষমতা আছে 48 দ্বারা যে ভাঙার ক্ষমতা আছে, এই ক্ষমতা প্রয়োগ করে আমরা অবশ্যই সেখানে প্রবেশ করব। তারপর আপনার যদি একটা প্রশ্ন করছিল একজনে যে আপনার এখানে যদি আটকা পড়ি তখন কি হবে, তখন তো ভাই আপনাকে বের বের হতেই হবে, উপর্যয় দ্বারা ক্ষমতা প্রয়োগ করে বের হতে হবে। 103, সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। খুবই 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 গুরুত্বপূর্ণ। এই 103-এ আমাদের 5টা উপধারা আছে। 5টা উপধারা খুব গুরুত্বপূর্ণ, আর 102-এ 3টা উপধারা আছে। এই 103-এর যে 5টা উপধারা আছে এখানে সাক্ষীদের উপস্থিতির কথা বলা হয়েছে, সাক্ষীদের সবকিছু দেখার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। তারপর কোনো কিছু পাওয়া গেলে এখানে জব্দ করতে বলা হয়েছে, জব্দ তালিকা। তারপর 102-এর আপনার 102-এও কিন্তু এই আপনার দেহ তল্লাশির একটা বিধান ছিল সন্দেহজনক হইলে। ওই ওই সময় যদি আবার কারোর কাছে কোনো কিছু পাওয়া যেত সেটাও জব্দ করা লাগবে, জব্দ তালিকা করা লাগবে। এটাও আবার 103-এ বলা আছে। তার মানে জব্দ তালিকা এবং সাক্ষীটাই হচ্ছে 103-এর মূল স্তম্ভ। তারপর 104, এখানে বলা আছে যে দলিল সমূহ যে আছে এগুলো যখন কোর্টে সাবমিট করা হয় এগুলো প্রয়োজন হতে আমরা আদালত যদি ইচ্ছে করে সেগুলো কি করতে পারেন, আটক রাখতে পারেন। পরে আছে আমাদের ধারা 105, যেখানে আমরা পড়ছি ম্যাজিস্ট্রেট আপনার সাধারণত কি দেয়, তল্লাশি পরোয়ানার আদেশ দিয়ে থাকেন। তিনি সাধারণত যে ধরনের ক্ষেত্রে আদেশ দিতে পারেন, যে ম্যাজিস্ট্রেট এই ধরনের প্ররোচনাগুলোর অপরাধ তিনি যদি মনে করেন সামনে থেকে নিজে তিনি আপনার তল্লাশি করবেন, তিনি সামনে থেকে সেই তল্লাশির জন্য আদেশ দিতে পারেন। আর ম্যাজিস্ট্রেট যখন উপস্থিত থেকে তল্লাশির অর্ডারটা দেন, এর মানে বোঝায় যে ম্যাজিস্ট্রেট নিজে সেই তল্লাশিটা করতেছেন, তাই না? একজন সিনিয়র অফিসার যখন সাথে থাকে, তিনি যখন কোনো কাজের অর্ডার দেন তখন এই দ্বারা কি বোঝায়? এই দ্বারা বোঝায় যে উনি নিজেই এই কাজটা করতেছেন, তাই না? ফৌজদারি কার্যবিধির 106 থেকে 117 পর্যন্ত। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ধারাগুলো খুবই সহজ। এই ধারাগুলো আপনার খুবই সহজ। আজকের ক্লাসের যদি শিডিউল দেখেন অনেকগুলো প্রবিধান, তাই না? অনেকগুলো 106, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 17। মাঝখানে খালি কত নাই? 11 নাই, ঠিক না? 11 ছাড়া কিন্তু সবাই আছে। এখন এতগুলো দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেকা 107। অন্যান্য ক্ষেত্রে, তার মানে দণ্ডিত হওয়া ব্যতীত অন্যান্য যে ক্ষেত্র আছে অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা। তাহলে শান্তি রক্ষা এই দুইটা শেষ, 106, 7। পরে আসতেছে আমাদের সদাচরণের মুসলেকা, 8 থেকে শুরু। রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচারকের নিকট থেকে সদাচরণের মুসলেকা 108। 109, ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে মুসলেকা। 110, অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে সদাচরণের মুসলেকা। 111 বাতিল। 112-তে আছে মুসলেকার কারণ দর্শানোর আদেশ যেভাবে দেওয়া হবে, মানে উপরে যে আপনি আদেশ দিবেন যে এই অমুক আপনি এই মুসলেকা দেন, তাকে আপনি আদেশটা যে দিবেন সেটা কিভাবে দিবেন। 113, কারণ দর্শানোর যে আদেশ দেওয়া হবে সে কারণ দর্শানোর ক্ষেত্রে যখন উপস্থিত হবে তখন ওই ব্যক্তি কি করবে এসে, এটা বলা আছে 113-তে। 114-তে বলা আছে যদি কোনো ব্যক্তি অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কি ইস্যু হতে পারে, সমন না পরোয়ানা। 115-তে বলা আছে সমন বা পরোয়ানার সাথে আগে যে অর্ডার হয়েছিল আদেশের কপিও দিতে হবে। অনেক ক্ষেত্রে
আপনার ব্যক্তিগত হাজিরা আদালত মকুব করতে পারেন। এটা উপযুক্ত কারণ বিশ্লেষণ করে আমরা বিস্তারিত পড়ব। তারপরে 117 খবরের সত্যতা সম্পর্কে ইনকোয়ারি বা অনুসন্ধান। এখন ঘটনা হয়েছে তাহলে 118 থেকে 126 পর্যন্ত যে বিষয়গুলো আছে, কারণ আমাদের পরের ক্লাসটা হবে কিন্তু 127 থেকে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকরণ সংক্রান্ত বিষয়। 118 থেকে 126 পর্যন্ত বিষয়গুলো আমি আপনাদেরকে রিডিং পড়ার জন্য অনুরোধ করব, মুখস্থ করার জন্য না। রিডিং পড়ে নেন, তেমন গুরুত্বই না, আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই। বুঝতে পারছেন, আজ পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই, আর আসবেও বলে আমার মনে হয় না, যেহেতু আজ পর্যন্ত আসে নাই কোনো দিন। আর যদি এই সম্ভাবনার কথা চিন্তা করেন, তাহলে ফৌজদারি কার্যবিধিতে ধারা আছে কত? 565টা। কতগুলো? 565টা। পুলিশ রেগুলেশনের প্রবিধান আছে 1200 কত 90, ধরেন 300, আপনার 1300-র মতোই। এখন আপনার ধারা সব কি সম্ভব? সম্ভব কিনা? সম্ভব। যে জিনিসগুলো আমাদের দরকার নাই, অভিযোগ গঠন, চার্জ গঠন, মৃত্যুদণ্ড কার্যকরের বিধান, প্রসিডিওর, হাইকোর্টে ফাইল সাবমিশন, আপনার অ্যাডভোকেটের কার্যক্রম, তারপর পাবলিক প্রসিকিউটর দায়িত্ব কর্তব্য, আমাদের কি কামে লাগবে আমার বলেন? কোনো প্রশ্ন হবে এগুলো থেকে? আসবে? আসবে না। তাহলে আপনি ওই বিষয়গুলো কেন পড়বেন? ওই বিষয়গুলো আবার 3-4 বার করে আপনি কিনতেছেন, হ্যান্ডনোটের সাথে একবার কিনতেছেন, ওই সাথে একটা কিনতেছেন, ওই সাথে একটা কিনতেছেন, পড়তেছেন, কিন্তু না বুঝে পরিশ্রমটা করতেছেন। আপনি পরিশ্রম করতে হবে আপনার সঠিক পথে। ক্লিয়ার? আমি আবার বলতেছি, আমি ক্লাসে যে বিষয়গুলো আপনাদেরকে পড়াবো এবং সাজেশন দিব, একজন পরীক্ষার্থী হিসেবে আপনার জন্য এনাফ। যদি আইনের ছাত্র হিসেবে বলেন, এলএলবি এলএলএম এর স্টুডেন্ট হিসেবে বলেন, সেটা এনাফ না। যদি আইনের উপর বিশেষজ্ঞ হওয়ার ক্ষেত্রে প্রশ্ন করেন, এনাফ না। বাট আপনি কনস্টেবল থেকে এএসআই, এএসআই টু এসআই, এসআই টু ইন্সপেক্টরদের ক্ষেত্রেও মোটামুটি কাছাকাছি চলে, তবে ইন্সপেক্টরশিপের জন্য আরেকটু বেশি করতে হবে। তবে আমাদের এই 2 র্যাঙ্কের জন্য এনাফ। তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি 2000 সাল থেকে শুরু করেন আর 2010 থেকে শুরু করেন, 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে, সিআরপিসির কোন কোন ধারা থেকে প্রশ্ন, আমি প্রশ্নটা কি বাদ দিলাম, জাস্ট ধারাটা ইন্ডিকেট করে আমার দেখায় যে স্যার এই ধারা থেকে প্রশ্ন আসছে, আপনি পড়ান নাই, আমি আবার আপনাদের সেটা ইনক্লুড করে পড়াবো। ক্লিয়ার? বুঝতে পারছেন? প্রথমে হচ্ছে 106 ধারার বিস্তারিত। দেখেন এইখানে মূলত বলা হয়েছে যে কোনো ব্যক্তি দাঙ্গা, মারামারি, আক্রমণ, শান্তিভঙ্গমূলক অপরাধ প্রভৃতিতে দণ্ডিত হয়, তখন তার কাছে থেকে আদালত শান্তি রক্ষার জন্য 3 বছরের অনধিক যে কোনো সময়ের জন্য মুচলেকা চাইতে পারেন। খেয়াল করছেন কথাটা? তার মানে এখানে বোঝানো হয়েছে দণ্ডিত হওয়ার পর মুচলেকা, তার মানে কোনো ব্যক্তি দাঙ্গা, মারামারি, আক্রমণ, শান্তিমূলক অপরাধ প্রভৃতিতে দণ্ডিত হয়, এইসব ক্ষেত্রে যখন কেউ দণ্ডিত হয়, পানিশমেন্ট খাচ্ছে, মনে করেন 2 বছরের জন্য সে সাজা পাচ্ছে, মনে করেন সাজা দিল, সাজা দেওয়ার পর আদালত পাশাপাশি তাকে বলবে মাসুদ তুমি ভালো হয়ে যাও। ঠিক আছে? ওই যে বলছিল না বিআরটি এর মাসুদ রে যে ভালো হয়ে যাও, তখন এখানেও বলবে যে মাসুদ ভালো হয়ে যাও। যদি কারোর সাথে মিলে যায় নাম, আন্তরিকভাবে দুঃখিত, এটা একজনের আমাদের মুরব্বীর ডায়লগ ছিল, ঠিক না? জানেন তো? তো ওই ডায়লগের অনুযায়ী বললাম যে বিচারকও বলবে যে মাসুদ তুমি ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও কি? যে তোমার পানিশমেন্ট দিয়ে দিলাম 2 বছর, তুমি পরবর্তী 3 বছর পর্যন্ত ভালো হয়ে চলবা। যদি এর ভিতর থেকে শুনি যে তুমি এই ওয়াদা ভঙ্গ করছো, তাহলে তোমার জন্য কঠোর ব্যবস্থা। এবং এইটাই একমাত্র মুচলেকার বিধান যেখানে কোনো ধরনের কৈফিয়ত লাগে না। আপনাকে বাধ্যতামূলক কৈফিয়ত ছাড়া আপনি মুচলেকা দিতে বাধ্য। কোথায় আপনি সেটা? এটা হলো এই 106-তে। কারণ কি? কারণ হচ্ছে যেই ধরনের অপরাধের জন্য আপনি দণ্ডিত হয়েছেন অলরেডি, বিচারকের সামনে আপনি কাঠগড়ায় দাঁড়ানো, এই ক্ষেত্রে আমি মনে করেন বিচারক আপনাকে আমি 2 বছরের জেল দিলাম, জেল দেওয়ার পর আমি আবার বললাম যে ঠিক আছে মাসুদ তুমি ভালো হয়ে থাকবা, এবং জেল থেকে বের হয়ে তুমি কিন্তু পরবর্তী সর্বোচ্চ 3 বছর পর্যন্ত, এটা আমি 6 মাসও করতে পারি, 1 বছরও করতে পারি, 3 বছর পর্যন্ত আমি করতে পারি, পরবর্তী 3 বছরের ভিতর যেন তোমার নামে কোনো অভিযোগ আমার কাছে না আসে। এটা বললে দেয় না আমাদের ডিপার্টমেন্টাল, যখন আমরা কোনো সম্মুখীন হই তখন তো সিনিয়র কর্মকর্তা বইলা দেয় যে এই ধরনের কোনো অভিযোগ যেন আমার কাছে আর না আসে, নাকি? বলে দেয় না যে ভালো হয়ে চলবা। বিশেষ করে জামাই বউরে যখন মিলাইয়া দেয়, দেখবেন এসপি অফিসে বা সিনিয়র অফিসারে যখন মিলাই দেয় যে আর যেন এই ধরনের কোনো অভিযোগ আমার কাছে না আসে। তো এইখানে
এই জিনিসটা বলতেছে। এটার সাথে রিলেটেড পিআরবি এই মুহূর্তে যারা নতুন তারা পড়বেন না, আমি যেটা বলি ভালো করে শুনেন। যারা নতুন মানে আইন পড়তেছেন, নতুন, আপনি সিআরপিসি আগে মাথায় সেট করেন। পুলিশ রেগুলেশন যখন আপনি পড়বেন তখন আপনি পড়া মাত্রই বুঝতে পারবেন যেটা আপনি কোথায় পড়ে আসছেন। বুঝতে পারলাম? যদি একই সঙ্গে সব মাথার ভিতরে ঢুকাইতে চান আপনার মাথা হ্যাং করবে। তো এখানে এইটাই বলছি যে আপনি দণ্ডিত হবেন। এই দণ্ডিত হওয়ার সময় আপনার কাছে বিচারক মুচলেকা চাইতে পারেন যে আপনি মুচলেকা দিয়ে দেন। সেটা কত দিনের জন্য? সর্বোচ্চ 3 বছর পর্যন্ত আপনার কাছ থেকে ম্যাজিস্ট্রেট মুচলেকা দাবি করতে পারেন, আপনি সেটা দিবেন। কারণ আপনি তো অলরেডি এই ধরনের অপরাধে কি হয়েছেন, অপরাধ করে ফেলছেন। এইটাই আর কি, দণ্ডিত হওয়ার পর মুচলেকা। তার মানে এটা আমরা ধরে নিতে পারি কি বোনাস হিসাবে, যে দণ্ডটা হইলো আমার বেতন, আর দণ্ডের পরে বের হয়ে আর আবার মুচলেকা কার্যকর, এটা হইলো আমার বোনাস। এরপরে দেখেন 106-এর পরে 107, এটাও কিন্তু আমাদের শান্তি রক্ষার মুচলেকা, সদাচরণের না, শান্তি রক্ষা। তো 107-এর মিনিংটা কি? 107-এর মিনিংটা হলো যে যখন সম্ভাবনা ক্রিয়েট করে যে আপনার তাদের আচরণ উগ্র প্রকৃতির, যে কোনো সময় এখানে আপনার শান্তি ভঙ্গ ঘটতে পারে, সেটা যে কোনো কিছু নিয়ে হতে পারে, শান্তি ভঙ্গ ঘটতে পারে। সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে এই অভিযোগ যখন ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, তখন ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তির কাছে মুচলেকা কেন দিবেন না তার কাছে কারণ তিনি জানতে চাইতে পারেন 107 মূলে, যে শান্তি রক্ষা আপনি অশান্তি করতেছেন, আপনি কেন শান্তি রক্ষার মুচলেকা দিবেন না এটা ব্যাখ্যা দেন, তার কাছে এটা তিনি চাইতে পারেন। এটা হলো 107 ধারার মূল বক্তব্য। দেখবেন আপনার গ্রামে অনেক ধরনের মুরব্বীরা আছে মামলাবাজ, কথাটা খারাপ লাগতে পারে বাট কথাটা সত্য, কিন্তু মামলাবাজ মুরব্বী কিন্তু আছে। মামলাবাজ যেন শহরে যখন আইসি তাহলে বাগনার নামে একটা মামলা করে হয়ে যায় নাকি, কারণ বাগনার অরিজ দিচ্ছে না, বাগনাকে মামুর বাড়ি খালি থ্যাট দেয়, গিয়ে মনে করেন যে করে, তাহলে মা বাগনার নামে কি করলো, একটা 7 ধারার মামলা করে। দেখবেন উকিলের বুকলে গেলে উকিল একটা একটা 7 ধারার মামলা করে দেন বাগনির নামে, তাহলে বাগনা ডাইট হয়ে যাবো। আর যদি আপনার রাস্তা দেখা হয় চাচা কই গেছিলেন, আর বেটা কইস না ওই বাগনাটা তো খুব জ্বালাইতেছে, ওর নামে 7 ধারার মামলা করে দিয়েছি। এইটা যে আসলে কোন 7 ধারা এটা আমরা বুঝতে পারতাম না। তো এখন জেনে রাখেন, যদি কারো জিজ্ঞেস করেন এলাকায় শুনেন যে 7 ধারার মামলা করছে, এরকম মানে বন্ধু বান্ধবের মুখেও শুনবেন যে 7 ধারার মামলা হয়েছে। 7 ধারার মামলা মানে হচ্ছে আপনার আচরণ ছিল অশান্তিপ্রিয়, আপনি উগ্রপন্থী। এই ক্ষেত্রে আপনি ওই যে আপনার ওই তাদেরকে বিরক্তিকর কাজ করেন, অশান্তি করেন, যে কোনো সময় এখানে মারামারি লাগাই দিতে পারেন, জায়গা জমি দখল করতে যান, এরকম অশান্তিমূলক কার্যক্রম, তখন আপনার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আপনার একটা অর্ডার দিবেন যে আপনি কি করেন, আইসা ব্যাখ্যা দেন, মুসলিমের জন্য আপনি ব্যাখ্যা দেন। তখন আপনি যাবেন, গিয়ে আপনি বলবেন, যদি মিথ্যা হলে মিথ্যাটা বলবেন, আর সত্য হইলে মাপ চাইতে হইব, কিছু করার নাই, যে আমি আর করবো না, এটাই শেষ, এটা আপনার স্বীকার করতে হইব। তখন আমরা আন্ডারটেকিং দিয়ে দেবো। এই আন্ডারটেকিং এর নাম হইল কি, মুচলেকা। এটা কিন্তু আবার সর্বোচ্চ 1 বছরের জন্য প্রযোজ্য, মানে শান্তি বজায় রাখতে হবে কতদিনের জন্য, সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। ক্লিয়ার? এই 7 ধারা হইল ফৌজদারি কার্যবিধি আইনের 107 ধারা। ক্লিয়ার? আমরা পড়তেছি কোন আইন? ফৌজদারি কার্যবিধি। আমি শুরুতেই বললাম যে আমাদের ক্লাস হলো কত থেকে, 106 থেকে 117। তো 7 ধারা মানে কি, এটার ভিতরে মানে 107। তাহলে ওই মুরব্বী যে বলতেছে 7 ধারা মামলা করে আইছে, ওই মুরব্বীও জানে 7 ধারা মামলা করছে, ওই মুরব্বী আইনও জানে না, এটা যে 107 এটাও তিনি জানে না। এটাই হলো আমাদের আপনার মুচলেকা। ওকে, এবার আমরা দেখলাম এখানে আমাকে কৈফিয়ত তলব করতে পারে। এরপরে 108, 108-এ আমরা যাব। আমাদের শান্তি রক্ষা কিন্তু 106 আর 7-এ কিন্তু শেষ। এরপরে গেলাম কি আমরা সদাচরণের মুচলেকা। এখন সদাচরণ যে শব্দটা আছে, সদাচরণ তার মানে বুঝতে যাচ্ছে এখানে সৎ যুগ আচরণ, তার মানে ভালো আচরণ। ভালো আচরণ তার মানে আচরণটা ভালো করতে হবে, এই ধরনের একটা আন্ডারটেকিং দেওয়া, এটা হলো কি সদাচরণের মুচলেকা। এই যে আমরা 106 থেকে 117 পর্যন্ত আলোচনা করব, সমস্ত কার্যক্রমে কিন্তু আপনার ম্যাজিস্ট্রেটের কে কেন্দ্র করে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হয়ে আপনার কিন্তু মুচলেকা দেওয়ার বিধানটা সেটা। তো 108-এ বলতেছে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকের নিকট থেকে সদাচরণের মুচলেকা যখন জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন।
কি জানতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে তার অধিক্ষেত্রের সীমার মধ্যে কেউ রাষ্ট্রদ্রোহমূলক বা রাষ্ট্রের নিন্দার সৃষ্টিজনক বক্তব্য বা রচনা অথবা নাগরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হওয়ার মতো বক্তব্য বা কিছু রচনা অথবা বিচারককে ভয়ভীতি প্রদর্শন করার জন্য উদ্যোগী হন, তবে ওই সকল ব্যক্তির নিকট থেকে অনধিক 1 বছরের জন্য সদাচরণের মুচলেকা নিতে পারবেন। আপনার অনধিক মানে হচ্ছে এর অধিক নয়। তো এখন আমরা এখানে যে ধরনের টপিকগুলো দেখলাম যে এই রিলেটেড বিষয় আপনার আচরণগত প্রবলেম প্রতিক্রিয়ায় আপনার বিরুদ্ধে কৈফিয়ত তলব করা হবে যে আপনি কেন আপনার সদাচরণের মুচলেকা দিবেন না ফৌজদারি কার্যবিধির 108 ধারা মোতাবেক, কারণ ব্যাখ্যা করুন। তখন আপনি যে কার্যক্রম করবেন এগুলো আমাদের পরে আলোচনা করা হয়েছে, আমরা সেটা বলতেছি 112 থেকে সেগুলো বলা আছে। এগুলো রাষ্ট্রদ্রোহমূলক বিষয়ের ক্ষেত্রে তো বলতে পারেন যে সরাসরি মামলা নেয় না কেন, কারণ আপনার রাষ্ট্রদ্রোহমূলক বিষয় কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। এখানে পানিশমেন্ট কিন্তু অনেক বড় লেভেলের, রাষ্ট্রের বিরুদ্ধে যে নিন্দামূলক কার্যক্রম, আপনার ওই জাতিগত বৈষম্য সৃষ্টি করা, এগুলো কিন্তু অনেক বড় পানিশমেন্ট। যদি কাউকে এই ধরনের ভাষা ভাষা শোনা যায় বা তার বিরুদ্ধে এরকম তথ্য থাকে, গোপন তথ্য থাকে যেটা প্রত্যক্ষদর্শী সাক্ষী এরকমভাবে এখন পাওয়া যাচ্ছে না, তখন তাদেরকে ডেকে নিয়ে মূলত জিজ্ঞেস করা হয়। তখন যুক্তি খণ্ডন চলে, যদি সে সহজে স্বীকার করে নেয় তো সহজে সে মুচলেকা দিয়ে চলে আসতে পারবে আর কি। এটা হলো আমাদের 108। 9টাও কিন্তু সদাচরণের মুচলেকা, কিন্তু 9টা একটু ভিন্ন। 9টা বলা হয়েছে ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির সদাচরণের মুচলেকা। তো ভবঘুরে তো আমরা বুঝি এই যে আমাদের যে উল্টাপাল্টা যারা চলে ভবঘুরে, দেখা গেছে যে আপনার কি বলবো, 1 টাকা ইনকাম নাই, রয়্যাল এনফিল্ড R15 ছাড়া পা মাটিত পড়ে না, জমিদারের হালে চলতেছে, ইনকাম সোর্স কিছুই নাই, ইনকাম সোর্স কিছুই নাই, দেখবেন এই হালে চলতেছে। ভবঘুরে এবং সন্দেহ যাদের থাকবে এদেরকে আপনার ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করা লাগবে। এখন একটু বুদ্ধি খাটায় দেখেন তো, এই যে ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তিদের মুচলেকার জন্য যে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে পারবেন এদেরকে, এটা কোথায় বলা আছে? আপনাকে ক্ষমতা দেওয়া আছে কোথায়? 55 ধারায় যদি কাউকে গ্রেপ্তার করা হয় তখন তার নিষ্পত্তি হবে কিভাবে? থানা থেকে আপনি তাদেরকে ধরলেন, তখন সে যদি 109-এর অপরাধী হয় 109, বা 110-এর অপরাধী হলে 110, সেই মোতাবেক ম্যাজিস্ট্রেটকে জানাবেন আপনি কি মূলে, কাগজ কলমে জানাতে হবে না। তখন ওইটার নাম হচ্ছে নন এফআইআর প্রসিকিউশন। এই নন এফআইআর যে প্রসিকিউশন আছে বিবি ফর্ম নাম্বার 3536, এই মোতাবেক আপনার তাকে চালান দিতে হবে, তাকে মুচলেকার জন্য তাকে প্রেরণ করতে হবে। বোঝা গেছে? তাকে মুচলেকার জন্য প্রেরণ করতে হবে। আর 55 ধারার ক্ষমতাটা আপনার অফিসার ইনচার্জের, অফিসার ইনচার্জ প্রয়োগ করতে পারবেন বা তিনি অন্য কাউকে দ্বারা এই কাজটা করাতে পারবেন। 55 ধারার ক্ষমতা একমাত্র অফিসার ইনচার্জের। ক্লিয়ার? আপনাকে দ্বারা 55 ধারা প্রয়োগ করবে, তখন আপনাকে ওসি সাহেব কাগজে কলমে লেখা দিবে যে যাও জাহাঙ্গীর, তুমি ওই কাজটা করো, ওরে ধরে নিয়ে আসো, এরে করো, ওরে ধরে নিয়ে আসো, ওরে ধরে নিয়ে আসো। এটা ওসি সাহেব আমাকে কাগজে কলমে লেখা দিবেন। এই নিয়মটাই বলা আছে আমাদের 56 ধারাতে। বোঝা গেছে? দেখবেন 55 ধারা পড়লে যে ওসি সাহেব গ্রেপ্তার করবেন বা গ্রেপ্তার করাবেন। এই গ্রেপ্তার করানোর ক্ষেত্রে আমাকে দ্বারা যে করাবেন, তখন ওসি সাহেব আবার আমাকে এটা লিখিতভাবে বলবেন, মৌখিকভাবে না। আমি আবারও বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ওসি সাহেবের ক্ষমতা হচ্ছে গ্রেপ্তার করবেন বা করাবেন, যখন আপনি করবেন তখন ওসির নির্দেশ আপনি পালন করবেন। এখন ওসির নির্দেশ আপনি পালন করবেন কততে বাধ্য? আপনি 56 ধারা মোতাবেক আপনি সেটা পালন করতে বাধ্য। ধারাটা 110 সমাজগত অপরাধীদের ক্ষেত্রে সদাচরণের মুচলেকা। এখানেও সেম। আমরা 55 ধারার যদি আমরা বিষয়টা দেখি, 55 ধারাকে দুটা ভাগ করি। ওইখানে আপনার শেষে যেটা ছিল অভ্যাসগত অপরাধী, গৃহভঙ্গকারী, চোর ইত্যাদি ইত্যাদি যারা আছে, এদের সম্পর্কে আপনার মুচলেকা। এদের সঙ্গে কিন্তু আবার মুচলেকার মেয়াদটা কিন্তু 3 বছর পর্যন্ত হতে পারে। এই যে অভ্যাসগত যারা অপরাধী আছে এদের কাছ থেকে আপনার হচ্ছে মুচলেকাটা হচ্ছে কতদিনের জন্য হবে? 3 বছরের জন্য তাদেরকে কৈফিয়ত তলব করা যেতে পারে এই 110 ধারা মোতাবেক। তার মানে আমরা যদি দেখি 106 মুচলেকার শুরু শান্তি রক্ষা দিয়ে, 107 তার সাথে সংযুক্ত, আর 8, 9, 10 হইল আমাদের সদাচরণের মুচলেকা। সদাচরণের লাস্ট ধারাটা হচ্ছে আমাদের 110, এটাতে 3 বছরের জন্য। যদি আমরা ঠিক প্রথমটার কথা চিন্তা করি 106, ওইটাতেও কিন্তু 3 বছর পর্যন্ত।
তার মানে শুরু এবং শেষ 3 বছর করে, এবং মাঝখানে যে কয়টা আছে সব কয়টা 1 বছর করে, তাহলে কিন্তু শেষ। এই ট্রিক্সটা একটু মনে রাখতে হবে, শুরু এবং শেষ 3 বছর করে, মাঝখানে যে কয়জন আছে সবাই হলো আমাদের সর্বোচ্চ 1 বছর পর্যন্ত। এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট ইচ্ছা করে থাকে 6 মাসও করতে পারে, 2 মাসও করতে পারে, 1 মাসও করতে পারে, এটা ম্যাজিস্ট্রেটের ব্যাপার। তো তাদেরকে কি করতে পারে, তাদের কাছে কৈফিয়ত চাইতে পারে, মুসলেকার জন্য কৈফিয়ত, যে আপনি মুসলেকা কেন দিবেন না তার কারণ ব্যাখ্যা করুন। পরে আবার এইটা কাগজটা আয়া পড়বে কিন্তু থানায়, থানা থেকে একজন এএসআই, সাধারণত 95% ক্ষেত্রে এএসআই নামেই হয়, একজন এএসআই ওই নোটিশটা নিয়ে গিয়ে কিন্তু আবার দিয়ে আসবে, ওই যে আবার দিয়ে আসবে, এক কপি দিয়ে আরেক কপিতে আপনার সই নিবে, সই নিয়ে আবার ফেরত দিবে। ওখানে ডেট উল্লেখ করা থাকবে যে আপনার নামে একটা আসছে, সমন আসছে, আসছে, আপনি গিয়ে কোর্টে হাজির হয়ে মুসলেখা দেন, এরকম একটা অর্ডার আসবে। এখন এই অর্ডারগুলো কিভাবে আসবে, অর্ডারে কি কি উল্লেখ থাকবে, আপনার নামে যখন আসবে আপনি কি করবেন, এইরকম একটু নিজেরা কল্পনা করেন। আমি সবাইকে বলবো যে আপনি এখন 10 সেকেন্ড সময় দিচ্ছি, মনে মনে চিন্তা করেন আপনি ম্যাজিস্ট্রেট হইবেন না আসামি হইবেন, সিদ্ধান্ত নেন। সময় শুরু, 10 সেকেন্ড পর্যন্ত আমি চুপ থাকলাম। ভাবেন ম্যাজিস্ট্রেট হইবেন নাকি আপনার সেই অভিযুক্ত ব্যক্তি হবেন, যে কোনো একটা হয়ে যান। জানি সবাই মনে মনে ম্যাজিস্ট্রেটই হয়েছেন, কেউ মানে ওই অভিযুক্ত হইতে মা বা একজন লিখছে আসামি হইব, আচ্ছা সবাই আসামি লিখতেছে, ওকে আসামি জন হয়েছেন, তাহলে আসামি, ঠিক আছে, মনে করেন আপনি আসামি হয়েছেন, তাহলে আমি ধরেন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, ম্যাজিস্ট্রেট হইলাম। এখন দেখেন আপনি 106 থেকে 7-এর অপরাধী হইতে পারেন। 106 তো কোনো নোটিশ লাগবে না, 106 নোটিশ লাগবে, 106 তো নোটিশ লাগবে না, কারণ 106 তো আপনি ইনস্ট্যান্ট শান্তিভঙ্গ করছেন, এটার জন্য 3 বছরের পানিশমেন্ট খাইছেন, আবার সাথে সাথে ম্যাজিস্ট্রেট আপনার কাছে আরো 3 বছরের জন্য নিতে পারে, তাহলে 6 বাদ দিয়ে দিলাম। সাথের লাগে ওই যে মুরব্বীর কথা মনে আছে, বাইকনার নামে মামলা করছিল, তার মানে আপনি হয়েছেন এখন বাইক না, আমি মামু নাকি? না, মামু মনে করেন বাদী, বাদী আরেক পক্ষ, আমি ম্যাজিস্ট্রেট, তাহলে আপনার মামু আমার কাছে মামলা করে গেছে, আমি আপনার নোটিশ দিছি যে বাইক নিয়ে আপনি আসেন, এসে ব্যাখ্যা দেন, তাহলে আপনি ব্যাখ্যা দিতে পারেন। এখন আসেন 8, ওই যে দেখবেন যে কিছুদিন আগে আমরা দেখছি কেউ কেউ রাষ্ট্রের বিরুদ্ধে খুব ফাল পারছে, এই করছে সেই করছে সেই করছে, তাই না? ফাল পারছে না, যে এই করবো সেই করবো এই করবো। আর আমরা দেখি যে এই আপনি যেহেতু আসামি, আমি ম্যাজিস্ট্রেট, এখন দেখেন 112-তে আপনার কি কাজ আর আমার কি কাজ। 112-তে বলতেছে যখন কোনো ম্যাজিস্ট্রেট মানে আমি 108, 9, 10 বা 12 ধারা অনুসারে কোনো কাজ করতে গেলাম, কোনো ব্যক্তিকে ওই সমস্ত ধারার অধীন কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার প্রয়োজন, মানে আপনারা আমি নির্দেশ দেওয়ার প্রয়োজন মনে করতেছি, তখন তিনি প্রাপ্ত খবরের সারাংশ, মানে আমি কি পাইলাম, এখন আমি কই থেকে পাইলাম, ওই যে আপনার মামু যে অভিযোগ করছে মনে করেন এরকম, বা পুলিশ আমার রিপোর্ট দিছে যে আপনার 108, 9, 10-এ আপনি জড়িত, আর 107-এর হইলে আপনার মামু, সম্পাদিতব্য মুসলেকার অর্থের পরিমাণ। এখন আমি এবার চিন্তা করব যে আপনারা আসলে কত টাকার জন্য আপনার এখানে মুসলেকা হতে পারে, বা বলবৎ থাকার মেয়াদ আপনাকে কত দিনের জন্য এখানে মুসলেকা দেওয়া লাগতে পারে, এটা উল্লেখ থাকবে। প্রয়োজনীয় জামিনদারের সংখ্যা, আপনাকে যদি জামিনে যাইতে হয় তাহলে কয়জন জামিনদার লাগবে, এটা প্রয়োজন অনুসারে, কারণ ভিআইপি লোক বা যারা অতি পরিচিত লোক তাদের জামিনদার লাগে না, তারা নিজেরাই নিজের জামিন। আপনার মনে করেন যে যারা কেউ চিনে না, পরিচিতি নাই, এমন লোকদের জামিন লাগে। প্রকৃত এবং শ্রেণী উল্লেখ করে লিখিতভাবে আদেশ দেবেন, তার মানে আমি যে আদেশটা দিব এই আদেশে এগুলো লেখা থাকবে, যে আপনার মনে করেন যে আপনি সংবাদটা কি পাওয়া গেছে, তার মানে আমি ওখানে লেখা থাকবে যে জনৈক আব্দুল সুবাহান বা অফিসার ইনচার্জ অমুক থানা জানান যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, এই ক্ষেত্রে আপনি এসে ব্যাখ্যা দেন, হ্যাঁ ব্যাখ্যা দেন, হ্যাঁ না, কেন কেন আপনার বিরুদ্ধে এত টাকার জন্যে এত বছরের মুসলেকা দিতে আপনি বাধ্য হবেন না, এইটা আপনি কারণ ব্যাখ্যা করুন, এই ক্ষেত্রে আপনার এতজন জামিনদার লাগবে ইত্যাদি উল্লেখ করে এই আদেশটা দেওয়া থাকবে। তার মানে যেদিন আপনি নোটিশটা পাবেন, এই নোটিশের ক্ষেত্রে কি কি থাকবে বুঝতে পারছেন তো, ওখানে কি কি উল্লেখ থাকবে, মানে ওটা পড়ে আপনি বুঝতে পারবেন, ওটা পড়ে আপনি বুঝতে পারবেন যে আপনার বিরুদ্ধে কি অভিযোগ, কত টাকার জন্য মুসলেকা দিতে লাগতে পারে, কত বছরের জন্যে, ঠিক না, এই বিষয়গুলো আপনি জানবেন না, ওই নোটিশ পাওয়ার পর, নোটিশ পাওয়ার পর আপনি জেনে যাবেন, এবং কোন কোর্টে যাইতে হবে এটাও আপনি জেনে যাবেন। 112-তে এটা বলতেছে যে মুসলেকাতে কারণ দর্শানোর আদেশটা কিভাবে দিতে হবে, এটা আমরা এখন জানলাম। এরপরে যদি আমরা দেখি 113-তে বলা আছে আদালতে কারণ দর্শানোর জন্য উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে পদ্ধতি। এখন তো আইসেন আপনি মনে করেন গ্রামের থেকে মামুতে মামলা করে থয়ে গেছে, কারণ কুড়ে গিয়ে হাজির হয়েছেন, এখন তো তাল টাল কিছুই বুঝতেছেন না, কুড়ে এসে আপনি কি করবেন, এরকম হইতে পারে না, কোর্টে গিয়ে আপনি কি করবেন, আসলে কি
কি ব্যাখ্যা দিবেন? নাকি কুডে গিয়ে কতক্ষণ খাড়ায় থাকবেন, তারপর একটা সেলফি দিলে ফেসবুকে দিবেন যে আমি কুডে আইছিলাম, তারপর চলে আসবেন? তো আপনি কুডে গিয়ে সেলফি দিয়ে দিলেন, তাইলে কি হাজির হয়ে গেল? হাজির হয়ে গেল? হবে? আপনি পরে বলতে পারেন এই যে দেখেন আমি কুডে গেছিলাম, সেলফি দিলাম। এটা তো হাজিরের পদ্ধতি না। তাহলে আপনার জন্য কি পদ্ধতি বলেন? আপনি এবার আমার কাছে আইবেন না? আপনি আমার কাছে আসা লাগবে তো। তার মানে আপনি আমার কাছে আসবেন, এবং 113 ধারাতে এই কথাটাই বলছে যে আপনি যখন কোর্টে আসলেন, এই যে মামু যে মামলা করে থয়ে গেল বা দারোগা সাহেব যে আপনার চালান দিয়ে দিল, তাহলে যে ব্যক্তির এই আদেশ দেওয়া হয় সেই ব্যক্তি আদালতে হাজির থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। তার মানে এবার আমি আপনাকে পড়ে শোনাবো, কিন্তু আমি কি পড়ে শোনাবো না, আমার যে একজন পেশকার আছে ওই পেশকারই আপনার শোনাই দিব। এবং সে ইচ্ছে করলে তাকে আদেশের সারমর্ম কি করবেন, বুঝাই দিবেন। এখন তাকে সারমর্মটা বুঝাই দেবেন যে এইটা হচ্ছে আপনার বিরুদ্ধে এইটা, মানে অনেক বড় অভিযোগ থাকতে পারে, এতটা পড়লে তো অনেকক্ষণ লাগবে না, তখন সারমর্মটা বলে "এই, আপনি আমার মামুর সাথে এই খারাপ আচরণ করছেন, তার বাড়িঘর দখল করতে গেছেন, সত্য কিনা বলেন"। তখন আপনি আপনার বক্তব্য রাখবেন। বুঝছেন আপনার কাজটা কি 113 ধারাতে, আর আমার কাজটা কি? আমার পক্ষ থেকে আপনারা বুঝাই দেওয়া, আর আপনার কাজ হয়েছে এখানে আপনি সেটা ব্যাখ্যা দিবেন। বুঝতেছেন আপনার ভূমিকাটা? বুঝতেছেন কিনা? এই যে গল্প আকারে যে বলতেছি, বুঝতেছেন? এবার দেখেন 114, আদালতে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমন বা পরোয়ানা। এই যে দেখেন ঘটনাটা কি? ঘটনা হলো আপনি তো এলাকার সহ সভাপতি, আপনি এলাকার সহ সভাপতি, বিরাট পাওয়ার। আরে দূর, এই তো নোটিশ মুটিশ, ম্যাজিস্ট্রেটের নোটিশ থ পালায় থ, মনে করেন আপনার বলো, আরে কত নোটিশ আইলো এরকম, বা যে পুলিশ নিয়ে গেছে তার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারেন, কিংবা কোর্টে থেকে একটা লোক গেছে তার সঙ্গে আপনি খারাপ ব্যবহার করতে পারেন, এরকম খুব পাওয়ার সহ সভাপতি, ঠিক না? এখন সহ সভাপতি সাহেব মনে করেন গেল না, তাহলে সহ সভাপতির কি হইতে পারে, আপনার কি হইতে পারে? আপনি যে গেলেন না, আপনি একটা ভাবে আছেন এলাকার, তাই না? এখন আপনার পরিণতি কি হইতে পারে আমরা একটু দেখি তাহলে, সহ সভাপতির কি হইতে পারে। এবার দেখেন সেই সহ সভাপতির কি হতে পারে, আমরা এবার দেখি যে 114তে কি বলছে। এখানে বলতেছে ফৌজদারি কার্যবিধির 112 ধারা মোতাবেক যে ব্যক্তির উপর আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি হাজির না থাকে তবে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির থাকার জন্য সমন দিবেন। মানে নোটিশের মাধ্যমে হাজির হয়েছেন না, এবার সমন দিবেন। পরে বলতেছে অপরদিকে ওই ব্যক্তি যদি সরকারি হেফাজতে থাকে, ওই যে দৈরা চালান দেওয়া হইলো যে হেফাজতে থাকে, তাহলে ওই ব্যক্তি যে অফিসারের হেফাজতে রয়েছে ওই অফিসারকে নির্দেশ দেওয়া হবে হাজির করার জন্য। তার মানে তাকে যদি প্রথম দিনে কারাগারে প্রেরণ করা হয় তাহলে তাকে আবার হাজির করার জন্য বলবে, বা যদি গারদখানায় থাকে তাহলে তার আপনার হাজির করতে হবে, কারণ কাগজটা তো ম্যাজিস্ট্রেটের কাছে গেল। পরে বলতেছে এই ক্ষেত্রে পুলিশ অফিসারের রিপোর্ট বা অন্যভাবে ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার না করে উক্ত শান্তিভঙ্গ নিবারণ করা যাবে না, তখন উক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারবেন। তার মানে ওই যে আপনার মামু, মামু বলবে স্যার দেখেন কত বড় বেদ্যপ আমার বাইক না, আপনি একটা নোটিশ দিলেন, ও আইসে না, আপনার ঘরে পাত্তাই দেয় না, কয়েকদিন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট নাকি পকেটে রাখে। মনে করেন আপনার মামু যা কওয়া দরকার আপনার নামে কওয়া শুরু করলো, বুঝতে দিতে পারতেছেন যখন মামলায় পর্যায়ে চলে গেছে, বানায় করলো সে স্যার এলাকার সভাপতি, সে পুলিশ ম্যাজিস্ট্রেট গণে না। এখন ম্যাজিস্ট্রেট সাহেব কি করবে, হ্যাঁ এত বড় আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আয় ওর নামে ওয়ারেন্ট দিয়ে দাও। তাহলে লিখেও দিল ওসি অমুক থানা, তাকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে হাজির করুন। তার মানে আমরা আরেকটা পয়েন্ট পাইলেন কি না, যে একজন আসামির বিরুদ্ধে কখন গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়। নোট করেন, নোট করেন। 114 দ্বারা একটা পয়েন্ট পাইছেন, এর আগে আরো পয়েন্ট পাইছেন না? 90 দ্বারাই পাইছেন না? 92 দ্বারাই পাইছেন না? পাইছেন কিনা? তার মানে যখন বুঝাইতে সক্ষম হবে যে সে আসবে না, তাকে গ্রেপ্তার ছাড়া কোনো উপায় নাই, তখন বলবো এরা সমন দিয়ে তো লাভ নাই। সমন দিয়ে লাভ আছে? যখন আদালতের কাছে প্রতিমান হবে যে খুব খারাপ টাইপের লোক, ও আসবে না, তখন কি করা হবে, তাকে গ্রেপ্তার করে আনা হবে। এই আপনাদের যে লেখছেন 114 171 খালি একটার সাথে একটা মিললেই খালি দিয়ে দিলে হয়, একটা মিলে। 114 হচ্ছে একজন অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, আর 171 হচ্ছে একজন সাক্ষীর জন্য প্রযোজ্য। আপনারা যে সূচি পড়েন আগেই আইন না বুঝা, অমুকে একটা সূচি বের করে দিছে, ওটার মধ্যে গদবাদা কিছু আছে, দুমদারাক্কা পড়তেছেন, কিন্তু বুঝলেন না যে আপনি কি পড়তেছেন। আপনার বুঝতে হইব তো যে একটা জিনিস পরস্পর বিরোধী, দুটাকে জিনিসকে আপনি এক করে ফেলেন কিভাবে।
114 হচ্ছে যে ব্যক্তি আদালতের আদেশ পালন করলো না, যে ব্যক্তি শুনলো না, যে ব্যক্তি অভিযুক্ত এমন ব্যক্তির বিরুদ্ধে 114 ধারায় ওয়ারেন্ট হয়। আর 171-এ যে ধরে আমরা চালান করি সেই ব্যক্তি হচ্ছে এক ধরনের সাক্ষী, যে ব্যক্তি আদালতে গিয়ে ঘটনা প্রমাণ করার ক্ষেত্রে সে যে একটা মুচলেখা দিতে হয়, সেই মুচলেখা দিতে সে রাজি না। 170-এর 2 উপধারা মোতাবেক মনে করেন সে রাজি না, তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট, তাকে বিনা কারণে গ্রেপ্তার করে আদালতে হাজির করে আপনার পুলিশে। কারণ পুলিশেরই আপনার হচ্ছে কি হাজির করতে হইব। ওকে, আমরা এই লাইনে ফিরে আসি। তার মানে আপনি যে বাইক না গেলেন না, মামু যে গিয়ে আপনার নামে ক্লিক মারলো, স্যার সহসভাপতি গণে না ম্যাজিস্ট্রেটরে, তার মানে ম্যাজিস্ট্রেট এবার আপনার নামে কি দিবে গো? কি দিবে? মিষ্টি, জিলাপি না ওয়ারেন্ট? কোনটা? ওয়ারেন্ট। তাহলে ম্যাজিস্ট্রেট এবার আপনার নামে দিবে কি? ওয়ারেন্ট। ক্লিয়ার? এবার আমরা দেখব তার পরের ধারাটা। এই যে আমার নামে সমনও আসতে পারে, পরোয়ানাও আসতে পারে, তাহলে এইটার সাথে আরো কিছু বোনাস আসবে কি? মানে আরো বাড়তি কিছু দিবে? হ্যাঁ, এই ধরনের ওয়ারেন্টের সাথে একটা বাড়তি জিনিস পাবেন ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি। এই একটা কিনলে আরেকটা কি পাবেন? যখন আপনার বিরুদ্ধে 114 ধারায় ওয়ারেন্ট দিবে, তখন ওই যে ওয়ারেন্টের সাথে আপনার 112 ধারায় যে আদেশের অনুলিপি ছিল, সেই আদেশের একটা অনুলিপিও সাথে দিয়ে দিবে, যাতে আপনি বুঝতে পারেন যে ওই যে আমি গেছিলাম না, এইটার কারণে আমার নামে ওয়ারেন্ট হয়েছে, পুলিশ আমারে ধরতে আইছে। কারণ ওইটা তো আপনার ডাইরেক্ট যেতে পারে, কোর্টের মাধ্যমেও যেতে পারে, ডাইরেক্ট সরাসরি এই আপনার পোস্ট অফিসের মাধ্যমেও যেতে পারে। ওই যে আপনার এটা মুসলেকার কৈফতের জবাবটা ডাকযোগেও যেতে পারে। ওয়ারেন্টটা তো আপনার যাব পুলিশের কাছে, তখন পুলিশও যাতে বুঝায় বলতে পারে বা দেখাইতে পারে এই যে আপনি যে এই অর্ডার মানছিলেন না, এটার কারণে আপনার নামে ওয়ারেন্ট হয়েছে। তার মানে একটা কিনলে আরেকটা ফ্রি। ওয়ারেন্ট কিনলে কি ফ্রি? 112 ধারার আদেশ ফ্রি। তার মানে ওয়ারেন্টের সাথে 112 ধারার আদেশটাও সাথে স্ট্যাপলার মারা থাকবো। নাকি বুঝছেন তো? নাকি কঠিন? অবশ্যই বুঝছেন। এবার আমরা দেখেন সিনারিগুলো চিন্তা করতেছেন তো নিচারে দিয়া, তাহলে দেখবেন চোখের সামনে সব ঝলমল ঝলমল করতেছে। আর বইয়ের পড়া যদি মুখস্থ করেন তাহলে দেখেন কিছুই বুঝবেন না, একটু পরে ভুলে যাবেন। 116 ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই। কেমনে? ওই যে আপনি তো সহসভাপতি, আপনার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, গুরুত্বপূর্ণ মিটিং, বা আপনি রাজনীতি করেন, আপনার একাধিক মামলা থাকতে পারে। তো একই দিনে একই সময়ে আপনার জজ কোর্টে একটা মামলার হাজিরা আছে, আপনি মনে করেন ওটার আসামি হইতে পারেন, সাক্ষী হইতে পারেন। তো জজ কোর্টে দায়রা আদালত আর কি, দায়রা আদালতে সাক্ষ্য দেওয়া এইটা ইম্পর্টেন্ট বেশি, না নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জবাব দেওয়ার গুরুত্ব বেশি? বলেন তো কার গুরুত্ব বেশি? দায়রা আদালতের গুরুত্ব বেশি, চোখ বন্ধ করে, ঠিক না? এখন আপনি দায়রা আদালতে যাবেন একই তারিখে, নাকি আপনি একই তারিখে দায়রা আদালতকে বলবেন আপনার এনে যেতে পারবো না, আমার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে কৈফিয়তের ব্যাখ্যা দেওয়া লাগবে? কোনটা? নির্বাহী ম্যাজিস্ট্রেট কইব বাবা তুই এনে যা, বাবা তুই আমার তোর কেরিয়ার ধ্বংস করে লাইবি, তুই জেলা জজের আদেশ না মাইন না তুই আমার কাছে আইসিস, ভাই তুই হেনে যা। নাকি এটা বলবে না? আমি দরকার হলে ডেট ঘুরাই দিতেছি, তাহলে ওখানে যা। তার মানে এটা হইতে পারে। বা আপনি সহসভাপতি, কোনো কারণে মিছিল মিটিংয়ে গিয়ে আপনি মায়েরও খেতে পারেন কিনা? আপনি মায়ের খেয়ে হসপিটালে ভর্তি, আইসিইউতে ভর্তি। এখন আপনার পক্ষে মেডিকেল সার্টিফিকেট পাঠাই দিছে আপনার পরিবার থেকে উকিলের মারফতে, যে রুগীর যে ডাকছেন ওই রুগী তো আইসিইউতে ভর্তি বা গুরুতর চিকিৎসাধীন হসপিটালে, তখন ম্যাজিস্ট্রেট আপনার কি করবে? উকিলের মারফতে আপনার হাজিরা নিয়ে নেবে। বোঝা গেছে বিষয়টা? আপনার ব্যক্তিগত হাজিরা, সেটা যে কোনো কারণেই হোক, যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে আপনার ব্যক্তিগত হাজিরা মওকুফের একটা সুযোগ এখানে আছে। বুঝছেন সহসভাপতি সাহেব? তার মানে আপনার একটা ব্যক্তিগত হাজিরা মওকুফের এখানে একটা ব্যবস্থা রাখা হয়েছে। এটা হলো আমাদের 116 ধারা, ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই। এবার দেখেন 117, দেখবেন থানা থেকে যখন প্রসিকিউশন দেওয়া হয়, নর্মালি কিন্তু শুধুমাত্র 107-এ প্রসিকিউশন খুব কম হয়। দেখবেন যখন প্রসিকিউশন দেওয়া হয় 107-এর সাথে 117 দেওয়া হয়, 107-এর সাথে 117 আপনার কিন্তু 3 যেটা আছে আর কি, এটা কিন্তু দিয়ে দেওয়া হয়। 107/117 এই থানার রানিং এএসআই থাকলে যারা এই ধরনের প্রসিকিউশন দিয়েছেন একটু হাত তুলেন, যে আপনার 107/117
আপনার প্রসিকিউশন দিতে হয় বা দেয়। এটা একটা টেন্ডেন্সি। কি কারণে টেন্ডেন্সি? যে যখন আসামিদের বা অভিযুক্ত যারা আর কি তাদের আচরণ এমন পর্যায়ে আছে যে এদের কাছে মুচলেকা নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। কারণ এলাকার সহসভাপতি আপনি কি এলাকার সহসভাপতি, আপনি যদি মুচলেকা না দিয়ে আয়েন তাহলে আপনি এলাকায় অবশ্যই ঘটনা ঘটাইবেন, আপনি এতটুকু উগ্রপন্থী। তার মানে যদি আপনি মুচলেকা না দেন তাহলে ম্যাজিস্ট্রেট বলবে যতক্ষণ পর্যন্ত সহসভাপতি সাহেব আপনি মুচলেকা না দিবেন আপনি এতক্ষণ পর্যন্ত কাস্টডি, এতক্ষণ পর্যন্ত আপনি জেলখানায় থাকবেন প্রয়োজনে, যতদিন আপনি দিবেন না ততদিন আপনি জেলখানায়। এটা কার ক্ষমতা? এটা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, যে সহসভাপতি হন আর সভাপতি হন আমার দেখার টাইম নাই। আপনি এখানে মুচলেকা দেয়া যাবেন যখন আপনার বিরুদ্ধে সবকিছু প্রমাণ হইব, আপনি মুচলেকা দিবেন, না দিলে আপনি জেলখানায় যান। এই জন্যই দেখবেন দারোগা সাহেবরা যখন থানা থেকে প্রসিকিউশন দেয় অনেকে বিষয়টা জানে, অনেকে জানেও না, না যায় নাই দেয়, কিংবা আগের বার দিতে দেখছে, আগের পাতে উল্টাই দেখছে, আগের এই কি দিছে আমিও দিয়ে দিলাম, 117 লাগে 117 দেওয়া লাগে দেখে দিছি। কিন্তু আমি যেটা বলছি এটা হলো মেইন সাবজেক্ট, যে যার নামে আমি মুচলেকার জন্য প্রেয়ার করতেছি সেই হিসাবে যে এই ব্যক্তির আচরণ খারাপ, যে শান্তিভঙ্গ ঘটাতে পারে, তার বিরুদ্ধে 107 ধারার প্রসিকিউশন দিলাম, লগে 117 ধারাও দিয়ে দিলাম। কারণ তাকে প্রয়োজনে আটক রাখবেন মাননীয় আদালত, না হলে ওর কাছ থেকে মুচলেকা না পেলে প্রয়োজনে আটক রাখবেন। তার আচরণ একটু বেশি খারাপ, তার আচরণ একটু কি বেশি খারাপ, ঠিক আছে, বেশি উগ্রপন্থী। এই জন্য প্রয়োজনে তাকে অ্যারেস্ট করে রেখে হলেও আপনি মুচলেকা আদায় করবেন, এটা রিকোয়েস্ট করা হয়। এই 117 মানে কি রিকোয়েস্ট, কি 117 মানে কি রিকোয়েস্ট করা, তাকে অবশ্যই আটক রেখে হলেও যেন আপনার মুচলেকা আদায় করা হয়। ও ধারা আর সিআরপিসি 205 ধারা এই দুইটা কি একই স্যার? সম্পূর্ণ আলাদা, দুই জিনিস। ওইখানে হচ্ছে যখন অভিযোগ গঠন করা হয়, যখন কোনো মামলা আদালতে প্রেরণ করা হয় 205-এ যেটা চার্জ, যেটা আর কি, যখন অভিযোগপত্র দেওয়া হইলো, দেওয়ার পরে যখন বিচার আপনার নেওয়া হইলো, বিচার শুরু হইলো, আমলে নিল, ওইটা নেওয়ার পর যে পরোয়ানাটা দিবে তখন হয়েছে আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে এক জিনিস, বড় বড় লেভেলের ওয়ারেন্ট। আর এগুলো হলো ছোটোখাটো ওয়ারেন্ট, বুঝছেন? 14 ধারায় যদি কারাগারে থাকে তখন থানার দারোগা কি কারাগার থেকে অন্য আইনা তারপরে কি দেয়া করবে কিনা, কি স্যার হাজির করবে কিনা? আরে বাইরে আপনারা কঠিন এত লেভেলে চিন্তা করেন কি লিগা? যে পর্যন্ত পড়ছেন এই পর্যন্ত লেভেলে থাকেন না। কারাগারের ভিতরে আছে কোর্ট ইন্সপেক্টরে তো দেওয়াই দিবে যে অমুক তারিখে কোন কোন আসামির হাজির করা লাগলে, এটা তো কোর্ট ইন্সপেক্টরের কাজ। ওই লিস্ট চলে যাবে কোর্টের কাছে, কোর্টের গাড়ি সকালবেলা জেলখানায় চলে যাইব, আজকে যার যার থাকার কথা সে আদালতে হাজির করবে। জানেন না এটা? সকল মামলায় যার যার থাকার কথা আগের দিন লিস্ট হয় না, যে কোন কোন আসামির জেলখানা থেকে আনতে হইব, ওই লিস্ট জেলখানায় পাঠাইবো, ওই লিস্ট অনুযায়ী জেলখানা থেকে ওই ধরনের আসামিদেরকে সাপ্লাই দিব। সকালবেলায় গিয়ে দেখবেন একটা পুলিশের গাড়ি আপনার জেলখানায় থাকে, যেই আসামির আজকে তারিখ আছে, সেটা মৃত্যুদণ্ডের মামলা হইতে পারে, নর্মাল প্রসিকিউশনের মামলা হইতে পারে, অন্য কোনো মামলা হইতে পারে, ওইখান থেকে তাদেরকে নিয়ে আসবে, বিচারিক কার্যক্রম শেষ আবার তাদেরকে জেলখানায় দিয়ে আসবে। যখন থানা এএসআই হিসেবে 107-17-তে যখন প্রসিকিউশন কেটে যখন আদালতে পাঠাইতাম স্যার, তখন দেখা যাইত যে স্যার বিজ্ঞ আদালতে স্যার ওই পারমিশনের দরকার হয় না, কিন্তু দেখা যায় যে ওই একই ক্ষেত্রে আবার যখন ভয়ভীতি হুমকি বা খুন জখমের জন্য যদি কেউ আবার অভিযোগ দেয়, সেক্ষেত্রে সেই জিডির ক্ষেত্রে বিজ্ঞ আদালতের অর্ডারের দরকার হয়। তো স্যার আমার এখানে জানার বিষয়টা হচ্ছে যে ভয়ভীতি হুমকির জন্য যদি আমাদের বিজ্ঞ আদালতের অর্ডারের দরকার হয়, তাই সেক্ষেত্রে 107-17-এর জন্য কেন দরকার হয় না স্যার? ওকে, সুন্দর প্রশ্ন। শুনেন, যখন জিডিটা করা হয় আপনার এতে, যে তাকে হুমকি দিছে প্রাণনাশের হুমকি, তখন আপনারা 506-এ আপনার প্রসিকিউশনের দিতে হয়, তাই না? তখন 506 হচ্ছে আপনার পেনাল কোডের তালিকাভুক্ত একটা অপরাধ, যেটা ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল অনুযায়ী আমলের অযোগ্য অপরাধ। কি অপরাধ? আমলের অযোগ্য অপরাধ। আর এই ধরনের যেটা মুচলেকার জন্য যে আপনি আবেদন করতেছেন ম্যাজিস্ট্রেটের কাছে প্রসিকিউশনের মাধ্যমে, সে কোনো অপরাধী এখন পর্যন্ত করে নাই, মানে সে আমলযোগ্য অপরাধও করে নাই, আমলের অযোগ্যই করে নাই, কিন্তু তার ভাবসাব এরকম আছে যদি আমারে পায় তাহলে মারে লাইব, কিংবা তার আচরণ এরকম যে আমার যে কোনো সময় মারতে পারে বা আমার জায়গা জমি দখল করতে পারে। সে কিন্তু করে নাই, করতে পারে। তার আচরণ উগ্রপন্থী, দেখলে গালিগালাজ করে, ইশারা ইঙ্গিতে কথাবার্তা কয়, লোকজনের মুখে বলা বলি করে,
যে মামু যদি ওয়ারিশ না দেয় বুঝায়া, মামুর বাচ্চা মামু তোরা আজকে আমি যদি পাইছি সুযোগ মোতাবেক এই সেই, এরকম আচরণ বা ইশারা ইঙ্গিতে গালিগালাজ করে, হ্যাঁ এইরকম আচরণ বা অমুক তারিখে জায়গা দখল করতে আইছিল, এরকম আর কি বোঝানো হয়। বোঝানোর পরে এইটা জাস্ট ম্যাজিস্ট্রেটকে জানানো যে পুলিশের পক্ষ থেকে যে স্যার দয়া করে এদের কাছ থেকে একটা বন্ডসই নেন, অঙ্গীকার নেন, মুসলেকা নেন, এদেরকে থামান, নাইলে এরা যে কোনো সময় এখানে শান্তিভঙ্গ ঘটাতে পারে। আর যখন ঘটায় ফেলবে তখন তার প্রসিকিউশন না, তখন যেই অপরাধ করলো এটার জন্য মামলাই হইব, কিংবা আমলের অযোগ্য করলে ওই আপনি আবার অনুমতি আইনে প্রসিকিউশন দিবেন। যখন পেনাল কোড উল্লেখ করে কোনো চালান দিবেন তখন সেটা আমলযোগ্য হলে মামলা রুজু করে চার্জশিট দিবেন, অথবা আমলের অযোগ্য হলে জিডি করে অনুমোদন নিয়ে আপনি প্রসিকিউশন দিবেন। রাস্তা দুইটা। আর যখন সম্ভাবনাময় বা এরকম শান্তিভঙ্গ ঘটতে পারে, ঘটাইতে পারে, তাদের এরকম যুক্ত থাকতে পারে, ডাকাতদের যখন চালান দেন, যদি ডাকাতি করছে কোনো ঘটনা উল্লেখ করেন তখন কি চালান নর্মাল প্রসিকিউশন হবে? তখন তো তারা মামলাতে চালান করতে হইব, মামলা চালান করতে হইব না, হয় এজার নামীয় নয় সন্দিগ্ধ, যে কোনো একটা। আর এটা হচ্ছে যে সে পূর্ববর্তী তার রেকর্ড খারাপ, সে ডাকাতি করে, এখন বর্তমানে তার চালচলনে সন্দেহজনক, সে ঘটনার সময় সে প্রায় সময় বাড়িতে থাকে না, রাতের বেলা থাকে না, তাকে পাওয়া যায় না। এই ক্ষেত্রে তার কাছ থেকে মুসলেকা নেওয়াটা প্রয়োজন। এটা লেখা মনে করেন তার নামে প্রসিকিউশন দিলাম আমি 110-এ, তখন আদালত বলবে কি ব্যাপার কালা জাহাঙ্গীর, আপনি কি ডাকাতি মাকাতি সাইডে ভালো অন্যায়, এই ওসি সাহেব রিপোর্ট দিল যে আপনি এলাকায় থাকেন না, কই থাকেন, হ্যাঁ চাল চলন তো ভালো না, বলেন। এরপর যদি পরবর্তী 1 বছরের ভিতরে আপনি উদাও হয়ে যান তাহলে কিন্তু আপনার খবর আছে, আপনি এটা গ্যারান্টি দেওয়া যান যে আপনি ঠিক হয়ে চলবেন, এলাকায় থাকবেন। তখন সে মুসলেকা দিয়ে যে আমি এলাকায় থাকবো, আমি কোথাও যাব না, এই যদি যাই তাহলে আমি জানাই যাব বা জানাবো যে আমি কোথাও যাচ্ছি ইত্যাদি। এবার বুঝছেন স্যার মুচলেকাটা এখনো ক্লিয়ার হয়নি স্যার, এটা কখন কিভাবে কি করতে হয় নাকি? আপনি এখানে ক্লাসে ভর্তি হয়েছেন কিসের জন্য আমার এনে? স্যার আইন আইন শেখার জন্য স্যার। আইন শেখার জন্য। তা আপনি আমার 1 মাস প্রাইভেট পড়লে কয় টাকা দিবেন? স্যার 600 টাকা। যদি না দেন? হ্যাঁ যদি না দেই তাহলে আপনি আপনার প্রতি আপনার দাবি থাকবে এই আর আপনার কি। আয় না দাবি না, আইডি পাসওয়ার্ড পাবেন না, ক্লাসে গ্রুপে যুক্ত হতে পারবেন না, গ্রুপ থেকে জি আউট জি করে জি দেবো, অ্যাপস থেকে আউট করে দেবো, চালাতে পারবেন না, এই জি তো, জি জি। তাই না? আর দিলে দিলে আমি তো আর আইন শিখতে পারবো না। না, দিলে তো আপনি ক্লাস করতে পারবেন নাকি, সব সময় পাবেন। আপনার তারা আমি আউট করবো না, আউট করবো? না আপনি হচ্ছেন আমার সোনার ডিম পাড়া হাঁস, আপনার আউট করা যাবো? আউট না করা না যাবে। না। আচ্ছা ঠিক আছে। এখন ঘটনা হইলো এই যে আপনি আমাকে নিয়মিত দিয়ে যাবেন, এটা কিসের জন্য? আপনি এখানে ক্লাস করবেন এই শর্তেই তো, তাই না? জি স্যার। এই যে আপনি আমারে দেন, এটা আপনি আমার সাথে একটা অঙ্গীকার না? আমার সাথে কি এটা জি অঙ্গীকার করছেন না যে আপনি এই শর্তে রাজি হয়েছেন নাকি? জি স্যার। নাকি আপনার জোর করে ভর্তি করছি আমি? না স্যার। আপনি আপনি রাজি হইতে দিছেন নাকি শর্ত দিয়া? জি জি আমি আপনার প্রস্তাব দিছি যে এই প্রস্তাব আপনি রাজি হয়েছেন, এই তো? জি স্যার। এইটাই আপনি আমার সাথে মনে করেন একরকম একটা অঙ্গীকার করলেন। একজন অপরাধীর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আনা হয়, তাকে যখন বলা হয় যে আপনি ভালো হয়ে চলবেন, ওই যে বিআরটি এর মাসুদ যেরকম বলছি, মাসুদ ভালো হয়ে যাও, ঠিক জি না? স্যার। পরে আরেকদিন দেখা হলে কি কইছিল যে মাসুদ তুমি তো ভালো হয়ে গেছো নাকি, কথা বলছিল না, মনে আছে? যে মাসুদ এখন ভালো হয়ে গেছে, বা ফেসবুকের ভাইরাল ডায়লগ, এই যে জি জি মাসুদ ভালো হয়ে গেছে তার মানে ওই দিন থেকে মাসুদ লিখিতভাবে ভালো হয়ে গেছে। তার মানে একজন ম্যাজিস্ট্রেটের কাছে, ঘটনার প্রেক্ষিতে ওসির কাছেও দেখা গেছে যে লিখিতভাবে কোনো কিছু অঙ্গীকার করার নামই হচ্ছে মুসলেকা। এবার ক্লিয়ার? জি স্যার। ওকে। তাহলে মুচলেকা তখন স্যার মামলা হওয়ার পর, আসামি গ্রেপ্তার হওয়ার পর, তারপর মামলা মামলা হওয়ার পর, গ্রেপ্তার হওয়ার পর, এই যে এরকম অভিযুক্ত হওয়ার পর ঘটনার প্রেক্ষিতে এক এক সময় এক এক রকম ভাবে আসবে। যেমন জি ধরেন স্যার। আপনি সিজুলিস দ্বারা যদি গ্রেপ্তার হইলেন, তখন আবার দেখবেন আপনার এই যে ছেড়ে দেওয়ার জন্য আপনার একটা মুসলেকা থাকবে যে আপনি কোন ধরনের ক্ষেত্রে আপনাকে ছাড়বে, যে 496 497 ক্ষমতা প্রয়োগ করে আপনার এখানে দেখবে। তারপরে আপনার 57 দ্বারা যদি আপনি নাম ঠিকানা আমলের অযোগ্য অপরাধ করে নাম ঠিকানা না দেন, সন্দেহজনক নাম ঠিকানা দেন, তখন আপনি গ্রেপ্তার। তখন আবার আপনার নাম ঠিকানার জন্য আটক রাখলো, পাওয়া গেলে আবার আপনাকে ছাড়া দিবে। কি ছাড়া দিবে? যে মুসলেকা দেওয়া যান, আপনি আদালতে হাজির হবেন। এরকম ঘটনার প্রেক্ষিতে এক এক সময় আসবে। আবার একই রকমের গ্যারান্টি আরেক সময় নাম নিবে মুসলেকার পরিবর্তে বন্ড। বন্ড যখন কোনো গ্রেপ্তারকৃত আসামি
জামিনের জন্য আবেদন করবে, তখন আসামি তার কাছে গ্যারান্টি চাইবে যে আপনি যে জামিনে গেলে আবার আসবেন, তার গ্যারান্টি কি? তখন বলবে স্যার তাহলে 2 লাখ টাকার গ্যারান্টি দেই, আমি না এলে 2 লাখ টাকার দণ্ড জরিমানা এরকম বেল। তখন তাহলে আপনার জন্য কে গ্যারান্টি পত্রে হবে, গ্যারান্টার হবে? তখন বলবে যে অ্যাডভোকেট, যে আমাকে সারাই নিবে সে। তখন অ্যাডভোকেট আবার ওখানে ওই ওই টাকার শর্তে রাজি হয়। বেল বন্ড শুনেন না, যে বেল বন্ড অঙ্গীকার করছে, এইটাই হচ্ছে যে বেল বন্ড। এই মুসলেকা কিন্তু সেটা তখন কিন্তু আবার মুসলেকা না, তখন সেটা আবার কি বন্ড হিসেবে গণ্য হয়, বেল বন্ড। এটাও আমরা পড়বো সিআরপিসির কততে 498 সম্ভবত এখানে আছে। ওটা আমরা অনেক পরের আলাপ, ক্লাস যখন সিআরপিসি শেষের দিকে তখন আমরা পড়বো। 17 ধারায় কি স্যার ম্যাজিস্ট্রেট সন্দেহ হলে কি স্যার অনুসন্ধান, যেটা বিচার বিভাগে অনুসন্ধান করতে পারবে এরকমটা স্যার? হ্যাঁ, এটা তো ক্ষমতা আছে, আমাদের এতটা লাগবে না। আপনার প্রসিডিওরটা হইলো যে আপনার প্রসিকিউশনটা কোন লাইনে গিয়ে কোন জায়গায় গিয়ে আপনার নিষ্পত্তি হচ্ছে, বুঝতে পারছেন? তো এখন এই ক্ষেত্রে জি স্যার। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার কাছে ওই যে আপনার মামু যে অভিযোগটা করলো আপনার বিরুদ্ধে, ঠিক না? স্যার আপনাকে আপনি বাগ্নে হিসেবে ছিলেন না তখন ক্লাসে, আপনার মামা তো আপনার বিরুদ্ধে একটা জি অভিযোগ করছে। তো এখন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এইটার খবরের যে একটা সত্যতা আছে কিনা, ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে তিনি যদি মনে করেন একটা অনুসন্ধান নিবেন, রিপোর্ট নিবেন, এটা নিতে পারেন। তিনি যদি প্রয়োজন মনে করে, আপনি গিয়ে বলতেছেন না আমার মামা তোর মিথ্যা অভিযোগ করছে, ঘটনা তো উল্টাটা, অনেক সময় কিন্তু মিথ্যা অভিযোগ করে, তখন ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে আবার সাক্ষ্য গ্রহণ করতে পারে, আপনার পক্ষ থেকে সাক্ষ্য নিতে পারে, ওই পক্ষ থেকেও সাক্ষ্য নিতে পারে। এই ক্ষমতাটা আপনার এখানে বলা আছে, ঠিক আছে? তারপরে আরো বলা আছে যে শান্তি রক্ষার জন্য বা সদাচরণের জন্য জামানত দাবি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি দিতে নির্ধারিত প্রতিযোগিতা দিতে বাধ্য থাকবে। তার মানে ম্যাজিস্ট্রেট যদি এক্ষেত্রে আপনার উপর কোনো একটা দিক দেওয়ার জন্য নির্ধারণ করে, সর্বশেষ নির্ধারণ হলো, তাহলে আর আপনি আবার সেটা দিতে বাধ্যও থাকবেন, যেভাবে দিতে যাওয়ার জন্য বলবে সেটা দিতে আপনি বাধ্যও থাকবেন। 110 ধারায় স্যার অভ্যাসঘাত অপরাধীরা স্যার ওই যে ম্যাজিস্ট্রেটের আমলে যাবে আর কি স্যার, ওই যে মুচলেকার জন্য। এরা কি স্যার ওই যে পুলিশ প্রসিকিউশন বা অভিযোগের ভিত্তিতে বা জামিনে মুক্তি পাওয়ার সময় বা অন্য কোনো উপায়ে স্যার, এরকম কি স্যার? এদেরকে মূলত হচ্ছে হাজির থাকতে পারে, সাথে করে পাঠানো যেতে পারে, অথবা সাথে করে পাঠানো গেছে না, শুধুমাত্র ডাইরেক্ট তাদের নামে প্রসিকিউশনে চলে যেতে পারে। তারপর যদি তার সাথে থাকে তাদেরকে সামনাসামনি জিজ্ঞেস করবে, আর সাথে না থাকলে তাদের নামে আবার সমন বা নোটিশ আসবে। তারপরে যদি নোটিশ পায় তারা যায় তাহলে ভালো, না বলে তাদের নামে সমন আসবে। আদালত যদি মনে করো সমন দিলে কাজ হবে না, ডাইরেক্ট ওয়ারেন্ট দাও, তখন তাদেরকে ডাইরেক্ট ওয়ারেন্টও দিতে পারবে। জি স্যার। এটা একটা জাস্ট নাটকের মতো। মুসলেখা স্যার, তাহলে মানে দুই প্রকার দাঁড়াইতেছে স্যার, সাধারণ হচ্ছে মুসলেখা, শান্তি রক্ষা মুসলেখা স্যার। হ্যাঁ, এই দিক থেকে বিবেচনা করলে এখানে 2 রকমের মুসলেখা নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই। নির্দিষ্টকরণ এখানে একরকম মুসলেখা পাইতেছেন, আবার আপনার ওই আসামি যখন বেল নিচ্ছে, জামিন নিচ্ছে, তখন মুসলেখা দিচ্ছে, আবার নাম ঠিকানার জন্য অ্যারেস্ট হলে তখন মুসলেখা দিচ্ছে, আবার যখন গ্রেপ্তার হচ্ছে তখন মুসলেখা দিয়ে মুক্তি পাচ্ছে। অতএব নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই। এই বুঝলে এমসিকিউ স্যার আসে স্যার, তাহলে স্যার কি মানে এমসিকিউটা আসবে না, যেটা আইনে নাই এটা আসবে কেন? আমারে বুঝান তো এটা। আচ্ছা স্যার। যেটা আইনে নাই, যেটার কোনো অস্তিত্ব নাই, সেটা কেন আসবে? আজ স্যার পর্যন্ত কোন ছিল স্যার আমাদের 20 সাল থেকে শুরু হয়েছে, তো 20, 21, 22, 23, 24, 25 6টা পরীক্ষা হয়েছে। এই 6টা পরীক্ষার ভিতরে আমার একটা এমসিকিউ দেখাতে পারবেন যেটা আইনে নাই কিন্তু পরীক্ষায় আছে? 117 ধারায় অফিসার ইনচার্জ কি যে কোনো ব্যক্তির নামে প্রসিকিউশন করতে পারে স্যার? 117 দ্বারা তো আপনার ওসি এভাবে দেবে না, এটা মূলত 107-এর সাথে মিশায় এটা দেয়, বুঝতে পারছেন? এটা তো যে কোনো না। এখন শুনেন, দিলে না করবে কে? ক্ষমতার অপব্যবহার আর ক্ষমতার হচ্ছে সঠিক ব্যবহার, 2 রকম না বিষয়। জি স্যার, জি স্যার। বাস, প্র্যাকটিক্যাল কোনো প্রশ্ন আপনি ক্লাসে না করাই ভালো, বুঝছেন বিষয়টা? জাস্ট যা পড়তেছেন এইটার আলোকে কি ধরনের প্রশ্ন হবে কি, আর বাস্তবে যখন থানায় যাবেন কাজ করবেন তখন আপনি বুঝে যাবেন যে আপনার কার নামে কোন ধরনের প্রসিকিউশন কখন দিবেন, কার আদেশে দিবেন।